জেনারিক্স ইন জেনেরিক সি শার্প। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের আমাদের টপিকস। আচ্ছা, জেনারিক্স আর ইন্ট্রোডিউসড ইন সি শার্প 2.0, মানে সি শার্প ভার্সন 2 তে হচ্ছে এটা ইন্ট্রোডিউস হয়েছে। Generics allow us to design classes and methods decoupled from the data type. এই যে ডেটা টাইপের যে ডিপেন্ডেন্সিটা থাকে, সেটা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের বা ফাংশনের, এই ডিপেন্ডেন্সিটাকে সে ডিকাপল করছে জেনারিক্স। জেনারিক ক্লাসেস আর এক্সট্রিমলি ডিক্যাপেল ইউজ। এটা ডিক্যাপেল করা মানেটা কি? ডিক্যাপেল করাটা বলতে কি বোঝায়? এটা এক্সপ্লেন করব, সামনে গেলে এটা এক্সপ্লেন করব, বোঝা যাবে। Generic classes are extremely used by collection classes available in system.collection generic namespace. তো system.collection.generic namespace এর যে ক্লাসগুলি আছে সেগুলি মোটামুটি সি শার্পে যথেষ্ট ব্যবহার আছে, এটার কথাই বলছে যে এক্সট্রিমলি ইউজড। এবং এই ক্লাসগুলি হচ্ছে system.collection.generic namespace এর আন্ডারে। In below example, R equal method only works with integer data type. If we pass any other data type, we get a compiler error. That means data type dependency. এই যে নিচে দেখেন R equal একটা মেথড, এই মেথডে দুইটা প্যারামিটার আছে ইন্টিজার টাইপ। তো মেথডের প্রোগ্রামটা খুব ইজি, জাস্ট কম্পেয়ার করতেছে একটা ভ্যালুর সাথে আরেকটা ভ্যালু সমান কি। তো এইখানে আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে আমরা এই দুইটা প্যারামিটারের মাধ্যমে ইন্টিজার ভ্যালু সেন্ড করতে হবে। এটা একটা ডেটা টাইপের ডিপেন্ডেন্সি, আপনি ইন্টিজার ভ্যালু সেন্ড না করলে এখানে হবে না, এই কথাটাই বলতেছে। If we pass any other data type, we get a compiler error. এটাই বলছে যে ইন্টিজার ছাড়া অন্য কোনো ডেটা টাইপ যদি আমরা এখানে পাস করি আমরা কম্পাইলার এরর। এই যে এই পাশে দেখতেছেন এটা হচ্ছে এই আর ইকুয়াল যে মেথডটা, এই মেথডটাকে জাস্ট ইনভোক করা হয়েছে বা কল করে নিচে একটা ডিসিশন নেওয়া হয়েছে। ইকুয়াল যদি ট্রু হয় তাহলে ইকুয়াল প্রিন্ট করতেছে, আর ট্রু না হলে নট ইকুয়াল প্রিন্ট। সো আর ইকুয়াল মেথড ইন ক্যালকুলেটর ক্লাস। আচ্ছা, যাই হোক, এখানে ক্যালকুলেটর ক্লাস আছে, যে ক্যালকুলেটর ক্লাস is tightly coupled with the integer data type and prevents it from being used with any other data type. ওই যে আপনি যেটা বলছেন tightly coupled with integer data type, that means হচ্ছে আপনার integer data type-ই এখানে ইউজ করতে হবে, আপনি যদি চান অন্য কোনো data type ইউজ করতে পারবেন না। মানে এই যে একটা ডিপেন্ডেন্সি, এটা কি বলতেছে tightly coupled, বা decoupled মানে হলো যে এটার উল্টার শব্দটা আর কি। তো আমরা এই এক্সাম্পলটা একটু রান করে দেখি। আচ্ছা, প্রথমে আমরা ক্লাস ক্রিয়েট করি, ক্যালকুলেটর নাম ছিল ক্লাসে। উপরে ডেলিগেটটাও মুছে আসেন, এটাও দরকার নেই, এডিট তো পুরানো ক্লাস। কনফিউজ করে ফেলবে না হলে পরে। আচ্ছা, চলো। আচ্ছা, আরএলএল দিয়ে আমরা দুইটা ভ্যালু পাস করব, ইন্টিজার টাইপ 1, ইন্টিজার টাইপ ভ্যালু 2, আর জাস্ট এখানে রিটার্ন করব
value 1, value 2 জাস্ট কম্পেয়ার, রেজাল্ট আমরা রিটার্ন করে দেব। এটা ট্রু অথবা ফলস রেজাল্ট হবে। দেন কি করা হয়েছে, এরপরে হচ্ছে এটাকে জাস্ট আমরা কল করা হয়েছে, কল করে এখানে ডিসিশনটা নেওয়া হয়েছে। আচ্ছা, বুলিয়ান টাইপের একটা মেথড নিলাম, কন্টেইনার বা ভেরিয়েবল নিলাম, ইকুয়ালটা আচ্ছা আর ইকুয়াল 5 পাঠাইলাম, আবার 7 পাঠাইলাম। দেন ডিসিশন নেওয়া হয়েছে, ইকুয়াল যদি ট্রু হয় আমরা জাস্ট প্রিন্ট করে দেব ইকুয়াল, আদারওয়াইজ এর খুব সিম্পল একটা প্রোগ্রাম, আমরা রান করে দেখি রেজাল্ট কি আসে। নট ইকুয়াল আসছে, আর যদি আমি এখানে দুইটাই 5 দেই তাহলে কি আসবে, ইকুয়াল আসবে। এখন আমি যদি চাই এইখানে 5 দিলাম তাহলে কি আসবে, এরর। বের করি, equal argument 2 cannot convert from string to integer, that is error। তো এই কথাটা এখানে বলা হয়েছে in below example are equal method only works with integer data type, এটা শুধুমাত্র integer data type এ কাজ করবে। if we pass any other data type we get a compiler error on the problem। so are equal method in calculator class is tightly coupled। সো ক্যালকুলেটর ক্লাসের যে আর ইকুয়াল মেথডটা আছে এটা একটু টাইটলি কাপড, যেহেতু ডেটা টাইপ ডিপেন্ডেন্সি আছে উইথ ইন্টিজার ডেটা টাইপ এন্ড প্রিভেন্টস ইট ফ্রম বিং ইউজড উইথ এনি আদার ডেটা টাইপ, অন্য কোনো ডাটা টাইপের সাথে এটাকে ইউজ করা যাবে না, এই কথাটা এখানে বলা হয়েছে এবং এটা আমরা দেখলাম ঠিক। আমরা নেক্সটে যাই। আচ্ছা, it's a compile time error to invoke r equal method with string parameters। if we want to send any type of data as a parameter, is it possible? এই যে এটা আমরা যদি ইন্টিজার ডাটা টাইপ পাঠানোর চেষ্টা করি, আমরা একটু আগে দেখছি একটা আমি দিলাম, আমি যদি আরেকটা দেই 5 5 সে নেবে না, কারণ আমি তো এখানে এক্সপেক্ট করতেছি ইন্টিজার, কারণ আমি স্ট্রিং দিলে হবে না, নেবে না। তো এই কথাটাই এখানে বোঝা যাচ্ছে, it's a compile time error to invoke RQL method with string parameters। string parameter দিলে এটা compile time error আসবে। আচ্ছা, if we want to send any type of data as parameter value then how it is possible, মানে এখানে রিকোয়ারমেন্টসটা হচ্ছে যে কোনো টাইপের ডেটাই এখানে পাস করা যাইতে পারে, কারণ আপনি একটু মেথডটার দিকে খেয়াল করলে দেখবেন যে আর ইকুয়াল তারা দুইটা সমান কিনা এইটুকু চেক করা হচ্ছে। আপনি এ এর সাথে এর কম্পেয়ার করতে পারেন, বি এর সাথে বি এর কম্পেয়ার করতে পারেন, বা একের সাথে এক কম্পেয়ার করতে পারেন, দুইটা সংখ্যা এটা নিউমেরিক হতে পারে বা স্ট্রিং হতে পারে, দেখার বিষয় তারা দুইটা সমান কিনা। তো সেক্ষেত্রে ডাটা টাইপের পরিবর্তন আসতে পারে, ডিফারেন্ট টাইপ ডাটা টাইপ হতে পারে, কিন্তু আমরা এখন যেটা প্রবলেম পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ ডাটা টাইপ সে অ্যাকসেপ্ট করতেছে না,
কারণ হচ্ছে আমরা ইন্টিজার বলে দিয়ে আসছি, তো স্ট্রিং এখানে নেবে না। সো আমাদের রিকোয়ারমেন্টসটা এখানে ম্যাচ হচ্ছে না, ফুলফিল হচ্ছে না, এটা একটা প্রবলেম। সো এই কথাটা নিচে বলা হয়েছে, ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড এনি টাইপ অফ ডেটা as parameter value then how it is possible। তাহলে এটা যদি আমরা অন্য কোনো টাইপের ডেটা পাঠাতে চাই তাহলে সেটা কিভাবে সম্ভব, এখানে এই একটা কোশ্চেন। তো সেটা কিভাবে সম্ভব আমরা নেক্সটে দেখি। One way of making REQL method reusable is to use object type parameters। একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যদি আমরা প্যারামিটারগুলি অবজেক্ট টাইপ করে দিই, সেটা হচ্ছে এই যে আর আমরা ইন্টিজারের জায়গায় ওবিজে করে দিলাম, অবজেক্ট টাইপ করে দিলাম, দেখেন এরর চলে গেছে। সো ওয়ান ওয়ে অফ মেকিং REQL, ওটা তো চলে গেছে, এখন যদি নিউমেরিক 5 দেই তাহলে কি হবে? তাহলেও নিবে, 5 এর জায়গায় নিবে আসতেছি, আমি আসতেছি, তাও নেবে না। One way of making REQL method reusable is to use object type parameters। আমরা object type parameters করব, since every type in .NET directly or indirectly inherit from system.object type। আমরা যত ডাটা টাইপ দেখি, সেটা হোক স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, ডেটা টাইপ যা আছে, প্রত্যেকটা ডাটা টাইপ ডিরেক্টলি বা ইনডিরেক্টলি system.object, এই যে system.object টাইপ থেকে হচ্ছে ইনহেরিটেড। তো ইনহেরিটেন্স এর কনসেপ্ট তো আপনাদের জানা আছে, তাই না? একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, আরেকটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করে, এভাবে অনেক হতে পারে। তো সেই অনুযায়ী হয়তো একটা ক্লাস ধরেন ইন্টিজার সরাসরি অবজেক্ট থেকে ইনহেরিটেড না, বাট ইন্টিজার যেখান থেকে ইনহেরিটেড সেটা আবার অবজেক্ট থেকে ইনহেরিটেড, এইভাবে আর কি। সো প্রত্যেকটা টাইপ, প্রত্যেকটা ডাটা টাইপ, ইন্টিজার হোক, স্ট্রিং হোক, ডেটা টাইপ, বুলিয়ান যা আছে সব হলো অবজেক্ট থেকে ইনহেরিটেড, অবজেক্ট টাইপ থেকে, system.object থেকে ইনহেরিটেড। আচ্ছা, REQL method works with any data type, but the problem is performance degradation due to boxing and unboxing happening। তো এখানে যেটা হয়েছে, আমি অবজেক্ট টাইপ দেওয়ার পরে কাজ আমার হয়ে যাবে, কিভাবে কাজ হয়ে যাবে, আমি 5 দিলাম, এটা আমার রেজাল্ট কি আসে দেখি, ইকুয়াল আসলো। আমি সাপোজ ইন্টিজার দেই, 5 দিলাম, আর ওইটা ওই 5 থাক। আচ্ছা দিচ্ছি, সেটাও একটা 5 আর একটা হলো স্ট্রিং 5 দিচ্ছি। আচ্ছা, নট ইকুয়াল, ওকে। তাতে এরর আসবে না, নট ইকুয়াল। সো আমার কাজ হয়ে যাচ্ছে, এতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এতে করে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, REQL method works with any data type, but the problem is performance degradation due to boxing and unboxing happening। তো বক্সিং আনবক্সিং নিয়ে সামনের দিকে আমরা কথা বলবো। তো এইখানে পারফরমেন্সের একটা ইস্যু তৈরি হবে, আপনি যদি অবজেক্ট ডেটা টাইপ ইউজ করেন তাহলে একটা পারফরমেন্সের ইস্যু তৈরি হবে, পারফরমেন্স ডিগ্রেশন হবে। সো এটাও একটা প্রবলেম। তো এই প্রবলেম নিয়েও তো আমরা আগাইতে পারবো না, এটারও সলিউশন দরকার। তো আমরা সামনে যাই। আচ্ছা, অলসো REQL মেথড ইজ নো লঙ্গার টাইপ সেফ। এটা আরেকটা সমস্যা, মনোজদা একটু আগে যেটা আমার দেয়া করাইলো, টাইপ সেফ হইলো না। আমি তো নিউমেরিকের সাথে স্ট্রিং এর কম্পেয়ার করবো না, মানে এটা করাটা সঠিক হবে না। সো এটা টাইপ সেফ হলো না। আমি একটা ডাটা টাইপ দিলাম নিউমেরিক, আরেকটা ডাটা টাইপ দিলাম স্ট্রিং, তো টাইপ সেফ হইলো না।
It is now possible to pass integer for first parameter and string for second parameter. First parameter আমরা integer দিছি, string দিছি second parameter। আমাদেরটার মতোই আমরাও তাই করছি। এটা এখন পসিবল হয়ে যাচ্ছে। So it doesn't really make sense to compare string with integer. So string এর সাথে integer compare করাটা আসলে কোনো সেন্স তৈরি করে না। সো এটা হচ্ছে আরেকটা মানে কি বলবো ডিমেরিটস বলতে পারেন আর কি দুইটা। সো আমরা অবজেক্টও ব্যবহার করতে পারতেছি না, কারণ অবজেক্টের ক্ষেত্রে আমরা দুইটা ডিমেরিটস পাইলাম। সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? নেক্সটে যাই। So the problem with system.object type is that REPL method is not type safe. The problem performance degradation due to boxing and unboxing আরেকটা প্রবলেম। সো এটার মধ্যে দুইটা প্রবলেম আছে। সো এটাও করা যাবে না, এটাও প্রবলেম। এই প্রবলেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাইলে আমাদের অপশনটা কি, দেন আমাদের ওয়ে কি, সেটা আমরা এখন দেখব। Both of these issues can be solved with generics and still make REPL method work with different data types. There are written example using generics in shown below. সো এই যে প্রবলেমগুলি, এই প্রবলেমগুলির একটা সিম্পল সমাধান হচ্ছে জেনারিক্স। আমরা যখন জেনারিক্স টাইপটা ইউজ করব তখন আমরা ডিফারেন্ট টাইপ ডাটাও ব্যবহার করতে পারবো, আবার সেটা টাইপ সেভও হবে এবং এখানে পারফরম্যান্সেরও কোনো সমস্যা হবে না। তো দেখেন আমরা সেটা ব্যবহার করে একটু দেখি প্র্যাকটিক্যালি। তো নিচে এক্সাম্পল আছে, দেখেন এখানে আমাদের যে REPL মেথডের সাথে অ্যাঙ্গেল ব্রেকার দিয়ে দেওয়া হয়েছে টি। টি মানে হচ্ছে টাইপ। সো এটা কোনো স্পেসিফিক টাইপ না, স্পেসিফিক টাইপ না। আর টি টাইপের ভ্যালু 1, টি টাইপের ভ্যালু 2, আর রিটার্ন করতেছে ভ্যালু 1 ডট ইকুয়ালস। এখানে এটা ভ্যালু 1 ডট ইকুয়ালস দিয়ে হচ্ছে এটা ভ্যালু 1 এর সাথে ভ্যালু 2 কম্পেয়ার করা হচ্ছে এবং এখান থেকে এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করতেছে এবং বুলিয়ান। সো এইখানে হচ্ছে চেঞ্জটা। সো এটাই হচ্ছে। বুঝি নাই সাইদুর ভাই বুঝি নাই, আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে উপরে দেখেন both of these issues can be solved with generics। হ্যাঁ, আমরা পিছনে যে প্রবলেমগুলি দেখে আসলাম সেই প্রবলেমগুলির একটা সলিউশন হচ্ছে জেনারিক্স and still make REPL method work with different data types। আমরা যদি সেটা জেনারিকে কনভার্ট করি তখন আমরা ডিফারেন্ট ডাটা টাইপেও কাজ করতে পারবো, এটা টাইপ সেফ হবে এবং এখানে পারফরম্যান্সেরও ডিগ্রেডেশন হবে না। সেটার একটা সলিউশন হচ্ছে জেনারিক। এখন জেনারিকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? There are written example using generics in shown below। দেখেন এই যে ইউজিং জেনারিক্স ইজ শোন বেলো, মানে জেনারিকটা আমরা কিভাবে ইউজ করব সেটা এই এক্সাম্পলের মধ্যে দেখানো হয়েছে। তো প্রথমে আমরা এখান থেকে আসি যে REPL মেথডটা। আগে আমরা দিছিলাম ইন্টিজার ডাটা টাইপ, ভ্যালু 1 ছিল ইন্টিজার, ভ্যালু 2 ইন্টিজার, এরকম ছিল। পরে আবার আমরা সেটার অবজেক্টে কনভার্ট করছিলাম, ভ্যালু 1 ছিল অবজেক্ট, ভ্যালু 2 ছিল অবজেক্ট। এখন আমরা যেটা করলাম এই যে ডেটা টাইপটাকে আমরা দিয়ে দিলাম জেনারিক টাইপ। তো জেনারিক টাইপটা অ্যাপ্লাই করার যে কৌশল বা এটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী REPL, তারপরে হচ্ছে অ্যাঙ্গুলার ব্রেকার, তার মধ্যে হচ্ছে টি মানে হচ্ছে টাইপ। এই টাইপটা কোনো স্পেসিফিক টাইপ না। এই টাইপের মাধ্যমে আপনি ইন্টিজার সেন্ড করতে পারবেন, স্ট্রিং সেন্ড করতে পারবেন, মানে আপনি যেই টাইপটা সেন্ড করবেন সে ওই টাইপটাই অ্যাডপ্ট করবে। তো আমরা এক্সাম্পলে গেলে আরেকটু ক্লিয়ার হবে আর কি বিষয়টা। আচ্ছা, টি মানে টি তো সব সময় যে টি তা তো না, আমি এস নিতে পারি বা এম, যে কোনো লেটারই বা যে কোনো কিছুই তো নিতে পারি, এরকম ব্যাপারটা দেখাচ্ছি আপনাকে, টি এর পরিবর্তে। আমরা এক্সাম্পলে যাই। প্রথমে আমরা এখানে চেঞ্জ করি টি। টি
ডাটা টাইপ দিলাম টি। আচ্ছা, যেহেতু এটা জেনারিক টাইপ, সো এখানে তো আমরা আমাদের আর ইকুয়াল মেথডটা চেঞ্জ করলাম এবং এখানে টাইপ দিলাম টি। টি হচ্ছে জেনারিক টাইপস। হ্যাঁ, টি হচ্ছে জেনারিক। আমি ওই কথাটাই বলছি, এখানে কি সবসময় টি দিতে হবে না আসতেছি অন্য লেটার আসতেছি দিলেও হবে আমার ইচ্ছা মতো? আসতেছি সেটা আসতেছি। আমরা পুরো জিনিসটা একবার দেখে নেই, ওগুলিও আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, তো এখন দেখেন উপরের এক্সাম্পলটাতে আর ইকুয়াল এর সাথে আমরা ইন্টিজার, এই যে অ্যাঙ্গুলার ব্রেকার দিয়ে ইন্টিজার, এবং তারপরে হচ্ছে 2 পাস করলাম এবং 1 পাস করলাম। দ্যাট মিন্স এই 2 হচ্ছে ইন্টিজার, 1 হচ্ছে ইন্টিজার, আমরা এখানে ডিফাইন করে দিচ্ছি। দেখেন ইকুয়াল কাজ করতেছে। হ্যাঁ, আমরা ইন্টিজার পাস করলাম, কাজ করতেছে। আচ্ছা, to make REQL method generic, we specify a type parameter using angular breakers as shown below. এটা আমরা অলরেডি দেখলাম, টি পাস করলাম টাইপ হিসেবে, আর এটা তো আমরা দেখলামই। আচ্ছা, at this point when the client code wants to invoke this method, they need to specify the type। মানে ক্লায়েন্ট কোড, যেমন ক্যালকুলেটর মেথডের বাইরে গিয়ে, সরি ক্লাসের বাইরে থেকে যদি আপনি এই আর ইকুয়াল মেথডটাকে আপনি ইনভোক করতে চান বা কল করতে চান, তো সেখানে হচ্ছে সেটাকেই ক্লায়েন্ট কোড বলতেছে আর কি। হয়তো আপনার এই ক্যালকুলেটর ক্লাসটা এটা একটা সার্ভিসের মধ্যে আছে, আপনি আপনার প্রজেক্টটাকে বলতেছেন ক্লায়েন্ট বা ক্লায়েন্ট কোড, ক্লায়েন্ট প্রজেক্ট। সো সেই ক্লায়েন্ট কোড থেকে আপনি যখন এই আর ইকুয়াল মেথডটাকে আপনি ইনভোক করতেছেন, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্ট কোড থেকে স্পেসিফাই করতেছেন এটার ডেটা টাইপটা কি হবে। আপনারা আর ওই ক্যালকুলেটর যে ক্লাস সেটার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। একটু খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। At this point, when the client code wants to invoke this method, they need to specify the type। ক্লায়েন্ট কোড বলতে আমাদের এখানে যেমন এটা, এটা হচ্ছে ক্লায়েন্ট কোড। আমরা এই ক্যালকুলেটর ক্লাসটা ব্যবহার করতেছি তার বাইরে অন্য একটা প্রোগ্রাম ক্লাস থেকে। তো প্রোগ্রাম ক্লাসটা এখানে ক্লায়েন্ট কোড বলতে এই প্রোগ্রাম ক্লাসের এই কোডটাকে বোঝানো হচ্ছে। তো আমরা যখন এই আর ইকুয়াল মেথডটাকে এই ক্লাসের বাইরে থেকে ব্যবহার করতেছি, সেখানে আমরা কিন্তু এই ডেটা টাইপটা বলে দিচ্ছি যে এখানে আমরা কি টাইপের ডেটা টাইপ ব্যবহার করব বা কি টাইপের ডাটা আমরা পাস করব, সেটা আমি বলে দিচ্ছি। সো এতে করে কিন্তু কি হলো, এই ক্যালকুলেটর ক্লাসের সাথে প্রোগ্রাম ক্লাসের ডিকাপলিং হইলো বা লুজ কাপলিং হইলো বলতে পারেন, বা এটার ডিপেন্ডেন্সিটা আর থাকলো না, যে আপনার ডেটা টাইপের যে ডিপেন্ডেন্সিটা সেটা থাকলো। কারণ হচ্ছে আমি প্রোগ্রাম ক্লাস থেকে যে কোনো টাইপের ডাটা পাঠাতে পারতেছি, এটার জন্য আর আমার ক্যালকুলেটর ক্লাসে আসতে হচ্ছে না বা এখানে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। If the user wants the REQL method to work with integer, they can invoke the method specifying integer as the data type using angular bracket as shown below। এটা আমরা একটু আগে দেখলাম যে আমরা ইন্টিজার ডাটা টাইপের জন্য আমরা এখানে ইন্টিজার স্পেসিফাই করে দেন আমরা এটা ইনভোক করছি এবং আমাদের রেজাল্ট আমরা অ্যাজ এক্সপেক্টেড পাইছি। টু অপারেট উইথ স্ট্রিং ডেটা টাইপ, জাস্ট এখানে আমরা চেঞ্জ করব স্ট্রিং। আমরা যদি স্ট্রিং ডাটা টাইপ পাস করতে চাই, স্ট্রিং।
স্ট্রিং। তো যেহেতু আমি এখানে স্ট্রিং পাস করব, দেখেন আমাকে অলরেডি মেসেজ দিচ্ছে, দ্যাট মিন্স আমাকে স্ট্রিংই পাস এখানে করতে হবে। কমা দিতে হবে, না, ইনভার্টেড কমা দিতে হবে। আমাকে এখানে স্ট্রিং পাস করতে হবে। ওই তো ইনভার্টেড কমা দিয়ে স্ট্রিং। এমনি 5 দিলেও তো হওয়ার কথা, কারণ 5 তখন ইয়া হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো হবে। এখন আমাদের তো দেখার বিষয়, আমি স্ট্রিং পাস করতেছি আর কি। জিনিসটা এক্সাম্পল আরো ক্লিয়ার না, করার এখন জন্য আমার আমি প্রশ্ন স্ট্রিং হলো ভ্যালু যে দিলাম। মানে দুই রকম ডাটা টাইপ নিয়ে তাহলে কাজ করতে তো পারলাম না, মানে একটা স্ট্রিং আর একটা ইন্টিজার, এরকম এটা তো আর পসিবল হলো না। ওটা তো ডিমেরিটস, ওটা অবজেক্টের ক্ষেত্রে পসিবল হয়, কিন্তু ওটা ডিমেরিটস। হ্যাঁ, আমি ডিসকাশনটা আর একটু কমপ্লিট করি, তাইলে আপনার মানে পুরো বিষয় ক্লিয়ার হবে। তো আমরা এখন দুইটা স্ট্রিং ভ্যালু নিয়ে কাজ করব, মানে দুইটা স্ট্রিং ভ্যালু চেক করব আরকিউএল মেথড দিয়ে, এবং দেখি আমরা আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাই কি। হ্যাঁ, ইকুয়াল আমাদের এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া গেছে। দ্যাট মিন্স আমরা এখন স্ট্রিং নিয়েও কাজ করতে পারলাম, ইন্টিজার নিয়েও কাজ করতে পারলাম। সো এখন কিন্তু আমাদের সব প্রবলেমগুলি সলভ। কি কি প্রবলেম আমাদের সলভ? যেমন আমাদের পারফরমেন্স ডিগ্রেশন নিয়ে এখন আর কোনো সমস্যা নাই, কারণ এখানে বক্সিং আনবক্সিং এর কোনো ব্যাপার নেই। এটা একটা গেল। এরপরে হচ্ছে আমাদের এই যে ডাটা টাইপ নিয়ে যে ডিপেন্ডেন্সি আরেকটা ক্লাসের উপরে, সেটাও নাই, সেটাও চলে গেল। এরপর হচ্ছে স্ট্রংলি টাইপ, আপনি চাইলেই এখানে স্ট্রিং আর নিউমেরিক এইভাবে আপনি সেন্ড করতে পারবেন না, আপনাকে এখানে কম্পাইল টাইম মেসেজ দিবেন। দ্যাট মিন্স এটা স্ট্রংলি টাইপ হয়ে গেল। এই সো আমরা যখন জেনারিক টাইপ ইউজ করব, তখন আমাদের এই প্রবলেমগুলি সবগুলি সমাধান হবে। আচ্ছা, along the same line it is also possible to make class interface and delegates generic. আচ্ছা, এখানে আরেকটা ওয়ে আছে, আমরা জেনারিকটা ডিক্লেয়ার করছি এইখানে। তো আমার যদি অনেকগুলি মেথড থাকে সেম টাইপের, সেক্ষেত্রে প্রত্যেকটাতে আমি ডিক্লেয়ার না করে এইভাবেও ডিক্লেয়ার করতে পারি, সেক্ষেত্রেও হবে। আচ্ছা, ক্লাসের সাথে বলে দিলে, হ্যাঁ, ক্লাসের সাথে বলে দিলে এইভাবেও হবে। মানে আমার হয়তো এখানে তখন অনেকগুলি ক্লাস থাকবে, এই আর। তো সেক্ষেত্রে এইখানে এখানে এই চেঞ্জটা আপনাকে করতে হবে কল করার সময়। আচ্ছা তো যেহেতু স্ট্রিং আমাকে সেন্ড করতে হবে, সো অ্যাজ এক্সপেক্টেড কাজ করলাম। হ্যাঁ, এখন আমি যেটা কোশ্চেন করছিলাম সেটা হলো, সবসময় আপনি টি দিয়ে যাচ্ছেন, টি আমাদের কি আচ্ছা, টি দিতে হবে না অন্য কোনো লেটার ইউজ করা যাবে? এর জায়গায় এইটা তো হ্যাঁ, অন্য লেটার ইউজ করি নাই আমি, আজকে দেখি আপনি যেহেতু বলছেন এম দেই। আচ্ছা আচ্ছা, সেটাই দেখেন ভাই তাহলে। যাচ্ছে ডিসকাস করা হচ্ছে না। কথা বোঝা যাচ্ছে? না, তার কথা এখন ঠিক আছে স্যার। মনোজ ডাক্তার যে আসছিল, মনোজ ডাক্তার বলছিলেন বুঝে নাই। ওই বলছিলাম টি কেন ইউজ করতেছে বারবার সাইদের হয়ে, অন্য কিছু এম ইউজ করলে মানে হয় আর কিনা, এস কোনো ইউজ করলে হয় কিনা সেটা আচ্ছা আচ্ছা তো হলোই তো মনে আচ্ছা, হচ্ছে। এখন এম ফর রান মনোজ করেন দা, তো সাইদুল ভাই। আমরা হ্যাঁ, এম ইউজ আর করলাম। এস ফর ওই যে ইয়া ভাই, অ্যাজ এক্সপেক্টেড কাজ গুড, এই তো করছে। হয়ে গেল। সো হ্যাঁ আমরা ফাইন, এইটাই তো এইখানে চাচ্ছি আমি। টি কোনো স্পেসিফিক বিষয় না, আমরা টি এর জায়গায় এমও ব্যবহার করতে পারবো। টি দিয়ে টাইপ বুঝাইছে তাই আর কি, ওইখানে ওই যে টি ইউজ যেহেতু করছে। টাইপ নিয়ে কাজ অ্যাকচুয়ালি করা যে কোনো হয়েছে, লেটার ওইটা নিয়ে এটা নেমিং কনভেনশন অনুযায়ী টি দেওয়া হয়। টি হ্যাঁ ফর হ্যাঁ টাইপ নেমিং আর কনভেনশন অনুসারে মিন করছে আর কি। হ্যাঁ
এই হলো জেনারিক টাইপের মোটামুটি আলোচনা। তো এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে বা কোথাও কোনো কোশ্চেন আছে? না বুঝছি, তবে আপনি ওই দুইটা শব্দ, একটা বক্সিং আনবক্সিং বলছেন, এই শব্দ দুইটা দিয়ে কি বোঝায় এটা বুঝি নাই। এটা এই মানে যে হোয়াট সামনে ইজ বক্সিং আলোচনা আর করব, হোয়াট ইজ আনবক্সিং? সামনে আলোচনা করব, আচ্ছা। আলোচনা করব। তো এইটুকুর মধ্যে কোনো কনফিউশন আছে? না না। থাকলে বলেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা নেক্সট আরেকটা চ্যাপ্টারে যাই। এই চ্যাপ্টার কমপ্লিট। আচ্ছা, জেনারিক কালেকশনস। আমাদের এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনারিক কালেকশনস। What are generics or what are the advantages of generics? জেনারিক কি এবং তার অ্যাডভান্টেজ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, before we understand advantages of generics collection, let's understand array and collection. মানে আমরা জেনারিকের অ্যাডভান্টেজ, জেনারিক কালেকশনের অ্যাডভান্টেজ নিয়ে আলোচনার আগে array and collection নিয়ে আমরা আলোচনা করব। We will basically try to understand advantages and disadvantages of both this concept. দুইটা কনসেপ্টেরই আমরা ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এবং কনসেপ্ট দুইটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, লেটস লুক এট দ্য এক্সাম্পল অফ ইউজিং অ্যারেস। প্রথমে আমরা অ্যারের ইউজটা দেখি। Let's understand advantages and disadvantages of using arrays in next slide. আচ্ছা, এই স্লাইডের এক্সাম্পলটা দেখেন। এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে নেওয়া হয়েছে, নাম্বারস। তো নাম্বারের মধ্যে এটার অ্যারে সাইজ দেওয়া হয়েছে 3 এবং এখানে 3টা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে এবং পরবর্তীতে ফর ইচ দিয়ে নাম্বারগুলো প্রিন্ট করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আগে ওই এক্সাম্পলটাই দেখি। সাইজ দিলাম 3। জিরোর মধ্যে রাখলাম 100। আচ্ছা, এটা 101। এটা এখন আর প্রয়োজন নাই। ওকে, তো রান করে দেখি। আচ্ছা, আমরা যে নাম্বারগুলি
ইনপুট দিচ্ছি, অ্যাসাইন করছি এবং সেই অনুযায়ী আমরা এক্সপেক্টেড আউটপুট পাওয়া গেছে। সো আমাদের প্রোগ্রাম রান করতেছে সাকসেসফুলি। আমরা স্লাইডে আসলাম। আচ্ছা, arrays are strongly typed, meaning if I create an array integer type, it can only store in integer type data in this array. If I try to store any other type data, we'll get an error. For example, if we try to store a string in an integer array, we will get an error. আমরা যেহেতু ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, দেখেন আমরা এক্সাম্পলে যাই, আমরা যেহেতু ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করছি, আমাদের এখানে ইন্টিজার টাইপের ডাটাই অ্যাসাইন করতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ডেটা টাইপ যদি আমরা অ্যাসাইন করি সেক্ষেত্রে এরর পাবো। যেমন এইখানে আমি XYZ অ্যাসাইন করার চেষ্টা করতেছি, দেখেন অলরেডি আমাকে সে নোটিফাই করতেছে এররের জন্য, ক্যান নট ইমপ্লিসিটলি কনভার্ট টাইপ স্ট্রিং টু ইন্টিজার। দ্যাট মিন্স অ্যারে হচ্ছে স্ট্রংলি টাইপড। সো এই কথাটা এখানে বলা হয়েছে, arrays are strongly typed, meaning if I create an array integer type, we can only store integer type data in this array. So আমরা এক্সাম্পলটা দেখলাম, if I try to store any other data type, we will get an error. আমরা দেখলাম অন্য ডেটা টাইপ আমরা অ্যাসাইন করার চেষ্টা করতেছি এবং আমরা এরর পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, সেটা শোনা যাচ্ছে তো। এবং আমরা এক্সাম্পলটাও দেখলাম, if we try to store a string in integer array, we will get an error. আমরা এররটা পাচ্ছি, আমরা যদি বিল্ড করি cannot implicitly convert type string to integer. আচ্ছা, আমরা নেক্সটে যাই। So once we initialize array, cannot grow in size automatically. This is the downside of any array. অ্যারেতে যদি আপনি একবার ডেটার সাইজ, অ্যারের সাইজটা ইনিশিয়ালাইজ করেন, সেক্ষেত্রে অ্যারের সাইজটা অটোমেটিক্যালি গ্রো করবে না, এটা ফিক্সড হয়ে যাবে। For example, if I set the size of array with 3 and try to store 4th element to this particular collection and build the program, look at the status bar, we'll see build succeeded. But when we run the program, we'll get runtime exception name index out of range exception. So this error could appear in runtime, but there is no way to capture this error at compile time. দেখেন এটা একটা সমস্যা। এক্সাম্পলটাতে যাই, একশো 3 দিলাম, এইখানে ইন্ডেক্স দিলাম 3, দ্যাট মিন্স 4th এলিমেন্ট চলে আসছে। এই অবস্থায় আমি যদি বিল্ড করি, বিল্ড হবে বাট রান করতে গেলে এরর দিবে। হ্যাঁ, দ্যাট মিন্স কম্পাইল টাইমে কোনো এরর নাই। না, আমি রান করতে যাই, রান টাইমে আমি এরর পাচ্ছি। সো এটা একটা ডাউন সাইড। একদিক দিয়ে হচ্ছে অ্যারে ক্যান নট গ্রো ইন সাইজ অটোমেটিক্যালি, দ্যাট মিন্স হচ্ছে আমরা যেহেতু এটার সাইজ ফিক্সড করে দিচ্ছি, সে অটোমেটিক্যালি সাইজ গ্রো করতে পারতেছে না, এটা একটা। আরেকটা হচ্ছে সে এররটা আবার কম্পাইল টাইমে ধরতেও পারতেছে না, শো করতে পারতেছে না, এটা আরেকটা। দ্যাট মিন্স একটা কনফিউশন তৈরি হয়ে গেল প্রোগ্রামে। অ্যারে নিয়ে কাজ করতে গেলে এই প্রবলেমটাতে পড়ে সবাই, প্রত্যেক প্রোগ্রামারই। অনেক সময় সাইজের পরে আরেকটা দেখা গেছে এলিমেন্ট অ্যাড করতে হয়, তখন সাইজ চেঞ্জ করতে ভুল হয়ে যায়, মনে থাকে না। আবার এদিকে আপনার বিল্ড করলে সাকসিডেড দেখায়, তো পরবর্তীতে দেখা গেছে হয়তো সে রান করে নাই, রান করলে ধরা পড়তো, লাইভে গিয়ে ধরা পড়ে, এই অবস্থা হয় অনেক সময়। সো এটা একটা ডাউন সাইড, ঠিক আছে। তো আমরা নেক্সটে যাই। Use integer indexers to assign and retrieve value in array.
Another disadvantage of an array is, in order to assign element to this collection to array, the only way you have to use these integer indexes. There is no other way. এখানে যেটা বলছে যে another disadvantages of array, in order to assign element to this collection to array, the only way you have to use these integer indexers, মানে আমাদেরকে এই যে integer indexersটা ব্যবহার করতে হবে। দেখেন প্রত্যেকটার মধ্যে আমি ইনডেক্স সেট করে দিয়ে আসছি। আমি যদি ইনডেক্স সেট না করি তাহলে আমি এটা অ্যাসাইন করতে পারবো না। সো এটা আরেকটা ডিসঅ্যাডভান্টেজেস বলা হচ্ছে আর কি, যে another disadvantages of an array is, in order to assign element to this collection to array, মানে এই array এটাকে কালেকশন বলতেছে, টোটাল এটাকে একটা কালেকশন বলতেছে। কালেকশনের মধ্যে যদি আমি আরো নতুন কোনো এলিমেন্ট অ্যাড করতে যাই তাহলে আমাকে অবশ্যই এই যে ইন্টিজার ইন্ডেক্সার্স অনুযায়ী হচ্ছে সেটা অ্যাড করতে হবে। There is no other way. Whereas .NET 1.0 collections, we have several convenient methods. এটার সাথে কম্পেয়ার করে .NET 1.0 collections একটা কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে ইন্ট্রোডিউস করছে, তো সেটার কথাই এখানে বলা হচ্ছে। সেটা কি? We have several classes in .NET 1.0 collections like ArrayList, HTable, Stack, and Queue. So .NET 1.0 collection এ এই ক্লাসগুলি আছে, ArrayList, HTable, Stack, and Queue. Let's examine how ArrayList works. ArrayList কিভাবে কাজ করে সেটা এখন আমরা দেখব। I want to create an ArrayList. All .NET 1.0 collections are in system.collections namespace. আমরা তখন অ্যারে নিয়ে কাজ করছি, এখন আমরা যেটা করব অ্যারে লিস্ট নিয়ে কাজ করব। এবং অ্যারে লিস্টের ক্ষেত্রে কি হয়, অ্যারে লিস্ট হচ্ছে system.collections namespace এর আন্ডারে। সব .NET 1.0 কালেকশনের যে ক্লাসগুলি সবগুলি হচ্ছে system.collections namespace এর আন্ডারে। সো you will have to use this namespace. আমরা যদি অ্যারে লিস্ট ব্যবহার করতে যাই তাহলে system.collections namespace আমাদেরকে আগে কল করে নিতে হবে। আচ্ছা, নিচে একটা एग्जांपल আছে দেখেন। এখানে অ্যারে লিস্ট ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এবং নিউ দিয়ে অ্যারে লিস্ট এর যে কনস্ট্রাক্টর এটা ডিক্লেয়ার করা হয়েছে এবং এইখানে একটা সাইজও পাস করা হয়েছে 3, এবং পরবর্তীতে অ্যাড মেথড দিয়ে হচ্ছে ভ্যালুগুলো আপনার অ্যাসাইন করা হয়েছে বা অ্যাড করা হয়েছে। আর ফর ইচ মেথড আগে যেভাবে ছিল সেভাবে। তো আমরা এই एग्जांपलটা একটু দেখি। আচ্ছা, এইটুকু আমরা কমেন্ট করে রাখলাম। আচ্ছা, অ্যারে লিস্ট পাচ্ছে না কেন? এই অ্যারে লিস্ট হচ্ছে system.collection namespace এর আন্ডারে। সো আমরা system.collection namespace-টা অ্যাড করে নিলাম, উপরে ইউজিং ডিরেক্টরি অ্যাড করে আসতে হবে। অ্যাড করে নিলাম। না, এখন অ্যাড করলাম আমি, কন্ট্রোল জেড দিলাম, চলে গেছে। ও এখন পেয়েছে। এইখানে আমি ম্যানুয়ালি না লিখে আমি ওইটারে শর্টকাট কমান্ড দিয়ে নিয়ে আসছিলাম। এখন আমি ম্যানুয়ালি লিখে দেখাই, সিস্টেম ডট শর্টকাট কমান্ডটা যেন কি? শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল ডট, হ্যাঁ, কন্ট্রোল ডট আপনি চাপবেন তাহলে ওইটা আসবে, সাজেশনটা আসবে, বা ফুল স্টপ যেটাকে আমরা বলি আর কি। আচ্ছা, এখানে নাম্বারস সমান সমান নিউ। তো এইখানে আমরা প্যারামিটার দিয়ে সাইজটা পাস করতে পারি, সাইজটা পাস করলাম।
numbers dot add মেথডটা ইউজ করলাম এবং এখানে আমরা 101 দিলাম, দুই দিলাম, 3 দিলাম, লাস্টটা দিলাম না। এখন আমরা রান করে দেখি কি আসে। সেম রেজাল্ট আসছে। তো এখন কিন্তু আমার অ্যারে লিস্ট থেকে নাম্বারটা আসলো, আমার অ্যারে কমেন্টে অ্যারে এখন কাজ করতেছে না, অ্যারে লিস্ট থেকে নাম্বারটা আসলো। তো অ্যারে লিস্ট আমরা ডিক্লেয়ার করলাম এবং এর মেথড দিয়ে সেখানে ভ্যালুগুলি অ্যাসাইন করলাম। পরবর্তীতে ফর ইচ লুপ দিয়ে ওই সেম ভ্যালুগুলি হচ্ছে আমরা প্রিন্ট করলাম। হ্যাঁ, বুঝতে পারতিস না, কথা বোঝা যাচ্ছে না, আরেকটু বলতে হবে, মানে আরেকটু ওয়েট করে। আচ্ছা, আমরা সাইজটা রান করছি না এই পর্যন্ত দেখছিলাম। এখন কি অবস্থা, কথা বোঝা যায়? হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, প্রথমে তো হচ্ছে আমরা অ্যারে ব্যবহার করছিলাম, অ্যারে। হ্যাঁ, তো অ্যারেটা এখন আমরা কমেন্টে রাখছি, সো অ্যারেটার আমার এখন নাই। এখন হচ্ছে আমার অ্যারে লিস্ট। তো এখানে একটা কনফিউশন আপনাদের তৈরি হতে পারে যে নাম্বারস, এটাও নাম্বারস, এটাও নাম্বারস, দুইটা অবজেক্টের নাম একই রাখছিলাম, এখানে কনফিউশন তৈরি হতে পারে। বাট এটা হচ্ছে আগে অ্যারে ছিল, এখন হচ্ছে নাম্বারস হচ্ছে অ্যারে লিস্টের অবজেক্ট। সো যেহেতু অ্যারে লিস্টে হচ্ছে এটা ওদের অ্যারে লিস্টে হচ্ছে আপনার অ্যাড মেথড আছে, অ্যাড মেথডের মাধ্যমে আমি ভ্যালুগুলি অ্যাসাইন করলাম এবং পরবর্তীতে ফর ইচ লুপ দিয়ে হচ্ছে সেই ভ্যালুগুলি হচ্ছে আমি প্রিন্ট করলাম। ফর ইচ লুপে আমার কোনো চেঞ্জ নাই, কারণ হচ্ছে আমি যে নাম্বারস যে অবজেক্টের নামটা আমি পরিবর্তন করিনি, যার জন্য ফর ইচ লুপে আমার কোনো পরিবর্তন নাই। এখানেও আমি নাম্বারস থেকে আমি আইটেমগুলি নিয়ে জাস্ট এখানে ফর ইচ লুপে প্রিন্ট। তো আগে যে কাজটা আমি অ্যারে ইউজ করে করছিলাম, এখন সেই সেম কাজটা আমি অ্যারে লিস্ট ইউজ করে করলাম এবং আমার প্রোগ্রাম প্রপারলি রান করছে এবং এক্সপেক্টেড আউটপুট আমরা দেখতে পাচ্ছি। আমরা আচ্ছা, এখানে আইটেমটা জানো কি? আইটেমটা এই যে আইটেমটা লিখছেন, আইটেম, ও এটা এখানে ইন্টিজার আইটেম বলছেন। আচ্ছা, হ্যাঁ, এটা আপনি যে কোনো কিছুই লিখতে পারেন, আমি হয়তো নাম্বার লিখলাম। হ্যাঁ, ওই পাশে ইন্টিজার আইটেম ডিক্লেয়ার করাটা চোখে পড়ছিল না। এখানে আপনি অন্য এক্স ওয়াই জেড যা খুশি তা লিখতে পারেন। হ্যাঁ, সেটাই। এখন যদি আমরা রান করি, সেম আউটপুট, কোনো চেঞ্জ নেই। স্লাইডে যাই। আচ্ছা, এটা তো আমরা দেখলাম। নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, .NET 1.0 collections can grow in size automatically. Then we have set the size 3 for this particular collections. Now we'll try to add fourth element to this particular collection and check what happens. দেখেন এখানে সাইজ দেওয়া আছে 3 আর fourth element এখানে হচ্ছে অ্যাড করা হয়েছে। Now if I run this program, it compiles and runs successfully. যেমন এখানে আমার তিনটা এলিমেন্ট আছে, আমি তো 3 দিয়ে আসছিলাম, এখন 104 করব। তিনটা এলিমেন্ট আমি অ্যাড করছি, এখন আমি চতুর্থ এলিমেন্ট অ্যাড করব। এখন যদি আমি এটা বিল্ড করি কি হবে, বিল্ড সাকসিডেড হইছে, মানে হবে আর কি, বিল্ড সাকসিডেড। এই বিল্ড সাকসিডেড কিন্তু অ্যারের ক্ষেত্রেও হয়েছিল, অ্যারে লিস্টের ক্ষেত্রেও বিল্ড সাকসিডেড হইছে, কিন্তু অ্যারের ক্ষেত্রে আমরা যেটা রান করে নাই, রান করার সময় ইনডেক্স আউট অফ রেঞ্জ এক্সেপশন দেখাইছিল। এন্ড অ্যারে লিস্টের ক্ষেত্রে কি হয় আমরা দেখি, কোথায় তো বলছে যে রান করবে। অ্যারে লিস্টে দেখেন, অ্যারে লিস্টে কিন্তু রান করছে এবং আমরা এক্সপেক্টেড আউটপুট দেখতে পাচ্ছি। সো অ্যারে লিস্টের ক্ষেত্রে অটোমেটিক্যালি সাইজটা গ্রো করতে পারে, কোনো ব্যাপার না, সাইজ অটোমেটিক্যালি গ্রো করতে পারে অ্যারে লিস্টের ক্ষেত্রে। আচ্ছা, সেই কথাটাই বলছে, we have set the size 3 for the particular collections. Now we'll try to add fourth element. This is
particular collection and check what happens. Check করে তো আমরা পাইছি. Now if I run this program, it compiles and runs successfully. So আমাদের তো run successfully হয়েছে. In spite of the size of this array list is 3, we are able to add 4th element to this particular collection. যদিও আমরা array list এর size 3 দিছিলাম, তারপরেও আমরা চতুর্থ এলিমেন্টও এখানে অ্যাড করতে পারছি without a compilation error or runtime error. এখানে কোনো compilation error হয় না, runtime error হয় না. So that is one of the greatest advantages of using .NET 1.0 collections. Means এখানে বলতে যাচ্ছে যে .NET 1.0 কালেকশনের এটা একটা greatest advantage, যেহেতু এখানে সাইজের লিমিটেশনসটা নাই. নেক্সট এ যাই. Convenient to work with add remove. .NET 1.0 collections have some convenient method like add remove etc. আমরা এর মধ্যে দেখেন ইনডেক্স দিয়ে হচ্ছে আমরা অ্যাড করছি, এখানে ইনডেক্সের প্রয়োজন নাই, সো আমরা এখানে অ্যাড মেথড দিয়ে অ্যাড করতে পারতেছি. সো ইউ ডোন্ট হ্যাভ টু রিলে অন ইন্টিগ্রাল ইন্ডেক্সার্স. সো যে কথাটা বলছে যে আমাকে আর এই যে ইন্টিগ্রাল ইন্ডেক্সারের উপরে আর ডিপেন্ড করতে হচ্ছে না, জাস্ট আমি অ্যাড মেথডের মাধ্যমে সরাসরি আমি ভ্যালুটা অ্যাসাইন করতে পারতেছি, এই কথাটাই বলবো এখানে. To add value to a particular collections, we can use add method. এই যে add method এটা আমরা অলরেডি দেখছি. আমরা পার্টিকুলার কালেকশনে কোনো একটা ভ্যালু অ্যাড করতে চাইলে আমরা এই add মেথডটা ইউজ করব. অ্যারে লিস্টের মেথড. আচ্ছা সাদির ভাই একটু কথা আছে তাহলে. বল. হ্যালো. জি বলেন. তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা তো শুধু অ্যাড এর ক্ষেত্রে আপনি বলতেছেন, অ্যাড এর ক্ষেত্রে দেখলাম এটা অ্যাডভান্টেজেস আছে, বাট যদি আমি পার্টিকুলার 3 মানে ইনডেক্স 2 ইনডেক্সের ভ্যালুটা কত এটাকে যদি আমি ফাইন্ড আউট করতে চাই, তা সেটা তো এই ক্ষেত্রে করা যাবে না অ্যারে লিস্টের ওই ক্ষেত্রে. সেটাও করা যাবে, আমি দেখাচ্ছি সামনে. অ্যারের ক্ষেত্রে করা যেত, বাট এই ক্ষেত্রে কেমন করে করব? এই ক্ষেত্রে করা যাবে, এই ক্ষেত্রে ইনডেক্সের প্রয়োজনই নাই, আমি দেখাচ্ছি সেটা আপনাকে. আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে similarly for remove value from collections we can use remove method. দেখেন just remove, আমি এই যে 4 রিমুভ করব, 4 রিমুভ, ঠিক আছে. এখন আমি প্রিন্ট করি, 3 পর্যন্ত আসবে, 3 পর্যন্ত আসলো, 4 রিমুভ করি. হ্যাঁ রাইট, এই হচ্ছে ব্যাপারটা. আচ্ছা, তো আমরা নেক্সটে যাই. আচ্ছা, disadvantages of .NET 1.0 collections type. One of the disadvantages of .NET 1.0 collections is not strongly typed. এটা একটা disadvantage. এটা strongly typed না, meaning if we try to add different type value in a particular collection, it will happily accept this, and when we build this will be successful. এটা দেখেন একটা বিশাল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ. আমরা এখানে নাম্বার স্ট্রিং যা খুশি তাই দিতে পারবো. হ্যাঁ, স্ট্রিং দিয়ে দেব, শুধু তাই না xyz দিয়ে দিলাম, সে হ্যাপিলি নিয়ে নিচ্ছে, শুধু তাই না আমি আবার বিল্ড করি, সাকসিডেড দেখাচ্ছে. সো এটা হচ্ছে আপনার ডেভেলপারকে সে কনফিউজ করতেছে, সাকসিডেড দেখাচ্ছে. এবং আমি যদি এটা রান করি তখন আবার দেখেন এরর চলে আসছে, ঠিক আছে. সো এটা একটা গ্রেটেস্ট ডিসঅ্যাডভান্টেজ. এটার কথাই বললো, one of the disadvantages of .NET 1.0 collection is not strongly typed, meaning if we try to add different type of value of in a particular collection, it will happily accept this, and when we build this will be successful. আমরা বিল্ড করলে এটা সাকসেসফুল হলো, বাট when we run this program we'll get runtime error of invalid cast exception, runtime error problem, সেটা আমরা দেখলাম. Basically all .NET classes operate on the object data type. All .NET 1.0 collection operates on the object data type. That means আমি যে ভ্যালুটা এখানে অ্যাসাইন করতেছি সে এটাকে ইন্টিজার হিসেবেও নিচ্ছে না, স্ট্রিং হিসেবেও নিচ্ছে না, সে এটাকে নিচ্ছে অবজেক্ট ডেটা টাইপ হিসেবে.
বুঝতে পারছেন তো বিষয়টা? এই কারণেই সে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি স্ট্রিং দিলেও সে নিয়ে নিচ্ছে এবং ইন্টিজার দিলেও নিয়ে নিচ্ছে, যাই দেই নিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে সে অর্থাৎ এটাকে, অবজেক্ট বুঝছে, মানে যা খুশি তাই দেন, এনি হ্যাঁ, অবজেক্ট। অবজেক্ট ডাটা টাইপ হিসেবে নিচ্ছে। অবজেক্ট ডাটা টাইপ নিয়ে কিন্তু একটু আগে আলোচনা করছি আমরা, এবং ওইখানে আপনার একটা কোশ্চেন ছিল, সেটার অ্যান্সার আপনি এখানে পাবেন। In .NET, all type directly or indirectly inherit from object data type. হ্যাঁ, এটা একটু আগে আমরা আলোচনা করছি। .NET এর সকল ডাটা টাইপ ডিরেক্টলি ইনডিরেক্টলি ইনহেরিটেড ফ্রম অবজেক্ট ডাটা টাইপ। অবজেক্ট হচ্ছে তাদের বেস, সকল ডাটা টাইপের বেস হচ্ছে অবজেক্ট। তো আমরা নেক্সটে যাই। আচ্ছা, another disadvantages of using .NET 1.0 collection is that since this operate on the object data type, converting value type into reference type. আচ্ছা, এটা আবার পড়ি। Another disadvantage of using .NET 1.0 collection is that since this operate on object data type, converting value type into reference type. যেহেতু এটা object data type নিয়ে কাজ করে, অবজেক্ট হচ্ছে একটা রেফারেন্স টাইপ। সো এই জন্য আমাকে এখানে ভ্যালু টাইপ থেকে রেফারেন্স টাইপে কনভার্ট করতে হয়। কনভার্টিং ভ্যালু টাইপ টু রেফারেন্স টাইপ ইজ কল্ড বক্সিং। আপনি জিজ্ঞেস করছিলেন না বক্সিং আনবক্সিং কি? হ্যাঁ হ্যাঁ, বক্সিং মনে আছে? আনবক্সিং, রাইট। হ্যাঁ হ্যাঁ, তো দেখেন আপনার ওটার অ্যান্সার এখানে আছে। কনভার্টিং ভ্যালু টাইপ টু রেফারেন্স টাইপ ইজ কনভার্টিং ভ্যালু টাইপ টু রেফারেন্স টাইপ কল্ড ইজ কল্ড বক্সিং। আচ্ছা, বক্সিং। সো বক্সিং ইজ তার হ্যাপেনিং মানে হিয়ার ভ্যালু, আননেসেসারিলি। আপনার ভ্যালু তার টাইপ মানে কি? ভ্যালু থেকে রেফারেন্সে নিলে সেটাকেই বক্সিং বলা হচ্ছে, এই তো? বক্সিং। আপনি ইন্টিজার হচ্ছে একটা ভ্যালু টাইপ। ভ্যালু টাইপ, আপনি যখন ডাটা অ্যাড করতেছেন, আপনি পাস করছেন ইন্টিজার। ইন্টিজার হচ্ছে হ্যাঁ, ভ্যালু টাইপ, সেটাকে সে নিয়ে নিচ্ছে অবজেক্টে। সো এখানে রেফারেন্সে। ইন্টিজার থেকে অবজেক্টে কনভার্সন হচ্ছে, বা এটাকে কাস্টিং বলতে পারে। এবং ইন্টিজার থেকে যখন অবজেক্টে কনভার্ট হয় তখন কি হয়? এখানে বক্সিং হয়। সো বক্সিং কি? কনভার্টিং ভ্যালু টাইপ টু রেফারেন্স টাইপ। অবজেক্ট হচ্ছে রেফারেন্স টাইপ। সো ভ্যালু টাইপ টু রেফারেন্স টাইপ ইজ কল্ড বক্সিং। এই কথাগুলি মনে রাখেন, এগুলি খুব আচ্ছা ইম্পর্টেন্ট। সো বক্সিং আচ্ছা, ইজ হ্যাপেনিং হেয়ার আননেসেসারিলি। আমার এখানে দরকার নাই, তারপরেও বক্সিং এখানে হচ্ছে। বুঝতে বক্সিংটা পারছেন? হয়ে যাচ্ছে। হ্যাঁ। এতে করে কি হয়? পারফরম্যান্স ডিগ্রেশন হয়। এটা হচ্ছে অ্যাডিং এর সময় বক্সিং হচ্ছে। আবার এখানে দেখেন অল্টারনেটিভলি হোয়েন উই রিটিভ দোজ এলিমেন্ট, যখন আমরা ওইখান থেকে ভ্যালু রিটিভ করি, কনভার্ট রেফারেন্স টাইপ টু ভ্যালু টাইপ। সাপোজ আপনি এখানে ইন্টিজার ভ্যালু রাখছেন 100, ওটা তো আপনার বক্সিং হয়ে মানে ভ্যালু টাইপ থেকে রেফারেন্স টাইপে কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে ওইটা হয়ে গেছে ভ্যালু টাইপ। আপনি যখন অ্যাড করছেন ভ্যালু টাইপ হয়ে গেছে রেফারেন্স টাইপ। এখন আপনি আবার এটাকে, রেফারেন্স টাইপ হ্যাঁ, আপনি আবার এটাকে রিট্রিভ করতে চাচ্ছেন। রিট্রিভ করব, তো ওইটা যেহেতু আছে রেফারেন্স তখন সে টাইপে, রেফারেন্স মানে থেকে ভ্যালু দিতে হবে। অবজেক্টে আছে, দ্যাট মিন্স রেফারেন্স টাইপে আছে। এখন আবার আপনি ইন্টিজারে এটা দেখতে চাচ্ছেন, তাহলে আবার কি হইতাছে? আবার রেফারেন্স টাইপ থেকে ভ্যালু টাইপে কনভার্ট হচ্ছে। ভ্যালু দিয়ে এখানে আবার, আসতেছে। হ্যাঁ, হুম, এখানে আবার কি করতেছে? সেটা করতেছে আনবক্সিং। হ্যাঁ। সো এই কথাটা এখানে বলছে, when we retrieve those element, convert reference type to value type. So converting reference type to value type is called unboxing. সো একবার বক্সিং হইলো, আবার আপনাকে এটা রিটিভ করতেছেন, আবার এখানে আনবক্সিং হলো। সো আনবক্সিং ইজ হ্যাপেনিং হিয়ার। হুম, দ্যাট মিন্স বক্সিংও হইতেছে আনবক্সিংও হইতেছে, দুইটাই আননেসেসারি, প্রয়োজন নাই। যাতে করে কি হইতেছে, মাঝখানে এই যে আপনার একটা অতিরিক্ত পরিশ্রম হইলো, এতে করে আপনার পারফরমেন্সের একটা ডিগ্রেশন হইল। সো এটা হচ্ছে একটা মারাত্মক ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পারছেন বিষয়টা? এই কথাটা এখানে বলা হয়েছে। সো বক্সিং এন্ড আনবক্সিং ইজ হ্যাপেন when we add and remove value type to .NET 1.0 collections because they operate on object data type. যেহেতু তারা অবজেক্ট ডেটা টাইপ নিয়ে কাজ করে, দ্যাট মিন্স আপনার এই যে .NET 1.0 কালেকশনস গুলো হচ্ছে সে ডাটা টাইপটা স্টোর করতেছে অবজেক্ট টাইপ হিসেবে। এই কথাটা এখানে বলতেছে। এজন্য হচ্ছে বক্সিং এন্ড আনবক্সিং ইজ হ্যাপেন when we add and remove value type to .NET 1.0 collections because they operate in object data type.
This will have a negative impact on performance because unnecessary boxing and unboxing involved here. প্রয়োজন নাই কিন্তু বক্সিং আনবক্সিং হচ্ছে যার কারণে আপনার পারফরমেন্সে একটা ডিগ্রেশন হবে, মানে পারফরমেন্স পুরো ডাউন হয়ে যাবে। সো এটাও একটা সমস্যা, এই সমস্যা থেকে বের হওয়ার উপায়গুলি আমরা জানব। So because .NET 1.0 collection lost their strongly tied nature, we have these disadvantages. দেখেন এখানে এটা কম্পেয়ার করা হয়েছে এর এর সাথে কালেকশনের সাথে। .NET 1.0 collections অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আর বাম পাশে দেখেন রো এর মধ্যে প্রথম রোটা হচ্ছে অ্যারে আর দ্বিতীয় রোটা হচ্ছে .NET 1.0 কালেকশনস। কালেকশনের মধ্যে অ্যারে লিস্ট টেবিল এগুলো থাকে। কালেকশনস হচ্ছে তার নেম স্পেস, stem.collections নেম স্পেস, এই নেম স্পেসের আন্ডারে এই ক্লাসগুলো থাকে, অ্যারে লিস্ট হ্যাশ টেবিল এগুলো থাকে, স্টেপ কিউ ওগুলি আরো কয়েকটা আছে, সবগুলি ক্লাস একই টাইপের। সো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখতেছি অ্যারে। অ্যারে হচ্ছে স্ট্রংলি টাইপ, দ্যাট মিন্স টাইপ সেফ। এটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যারের। আর ডিসঅ্যাডভান্টেজ কি? জিরো ইন্ডেক্স বেসড, দ্যাট মিন্স আপনাকে ইন্ডেক্সের উপর হচ্ছে ডিপেন্ড করতে হয়। ক্যান নট গ্রো ইন সাইজ অনস ইনিশিয়ালাইজড, একবার যদি আপনি সাইজ ইনিশিয়ালাইজ করেন সেটা অটোমেটিক্যালি গ্রো হবে না। সো এটা আরেকটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এর দুইটা ডিসঅ্যাডভান্টেজ পাওয়া গেল, একটা অ্যাডভান্টেজ পাওয়া গেল। আর .NET 1.0 কালেকশনের হচ্ছে ক্যান গ্রো ইন সাইজ, এটা একটা অ্যাডভান্টেজ, অটোমেটিক্যালি গ্রো হয়ে যায়, এটা একটা অ্যাডভান্টেজ আছে। কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ অ্যাড রিমুভ, এই যে অ্যাড রিমুভ মেথড ব্যবহার করা যায়, এগুলি কনভিনিয়েন্ট, এগুলি ব্যবহার করা অনেকটা ইজি, কনভিনিয়েন্ট। সো এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নট স্ট্রংলি টাইপ। হ্যাঁ, .NET 1.0 কালেকশনস নট স্ট্রংলি টাইপ, ওই যে তারা অবজেক্ট দিয়ে কাজ করে, আপনি যাই দিবেন তাই নেবে, আপনি স্ট্রিং দিলেও নিচ্ছে, আবার ইন্টিজার দিলেও নিচ্ছে, এটা আরেকটা। আর বক্সিং আনবক্সিং এর বিষয় তো আছে, সেটা এখানে আলোচনা করা হয়নি, সেটা হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। ইন অর্ডার টু সলভ অল দিস প্রবলেমস অ্যাসোসিয়েটেড .NET 2.0 ইজ ইন্ট্রোডিউসড জেনারিক টাইপস। এই যে সবগুলি প্রবলেম আছে, এই সবগুলি প্রবলেমকে মাথায় রেখে এটার একটা সলিউশন বের করা হয়েছে। এটা তো এই যে কালেকশনস, system.collections, এটা হচ্ছে এই যে .NET 1.0 কালেকশনস, এটা .NET 1.0 তে ইন্ট্রোডিউস হয়েছিল, এবং .NET 2.0 তে ইন্ট্রোডিউস হয়েছে জেনারিক্স টাইপ, এবং জেনারিক্স টাইপটা ইন্ট্রোডিউস করা হয়েছে এই প্রবলেমগুলি মাথায় রেখে, সেখানে হচ্ছে এই সমস্ত প্রবলেমগুলির সলিউশন দেওয়া হয়েছে। সো সেটা আমরা এখন দেখব। Generics has best of both the worlds. প্রথমত হচ্ছে টাইপ সেফ লাইক অ্যারেস। অ্যারেটা টাইপ সেফ ছিল, কালেকশনসটা টাইপ সেফ ছিল না, আমরা যে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারতাম। আর জেনারিকটা টাইপ সেফ, এটা একটা পয়েন্ট। ক্যান গ্রো অটোমেটিক্যালি ইন সাইজ লাইক অ্যারে লিস্ট, যেটা অটোমেটিক্যালি গ্রো করতে পারতেছে, এটা আরেকটা পয়েন্ট। আর কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ ইউজিং মেথডস লাইক অ্যাড রিমুভ, এখানে অ্যাড রিমুভ মেথডগুলিও আপনি ব্যবহার করতে পারতেছেন, এটা আরেকটা অ্যাডভান্টেজ। সো জেনারিক্স এর মধ্যে আপনার ডিসঅ্যাডভান্টেজ গুলি একটাও নাই, অ্যাডভান্টেজ গুলি সবগুলি আছে। বুঝা গেছে বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই যে অ্যারে লিস্ট এবং অ্যারে দুইটারই যে প্রবলেমগুলো সলভ করে ওটার সলিউশন হিসেবে জেনারিক্স টাইপস আসছে। নাও if I want to use generic, there is namespace system.collection.generic. আমরা যদি জেনারিকের ক্লাসগুলি ব্যবহার করতে চাই তাহলে এর জন্য হচ্ছে আমাদের system.collection.generic নেমস্পেসটা ব্যবহার করতে হবে। If I want to use list, you have to specify the type. For example, if I want to store list of integer, I will say list of integer, or if I want to store list of string, I can say list of string. এই নিচে দেখেন একটা एग्जांपल আছে, তো এই एग्जांपलটা হচ্ছে জেনারিক টাইপের। আপনি মনে আছে আমার একটা কোশ্চেন করছিলেন সম্ভবত 3rd ক্লাস
এই ক্লাস গত ক্লাসেরও আগের ক্লাসে একটা কোশ্চেন করছিলেন মনে আছে অ্যাঙ্গেল ব্রেকার দিয়ে লিস্ট আপনি কি? বুঝতে পারেন নাই হ্যাঁ সেটাই, সম্ভবত হ্যাঁ ওই যে লিস্ট এটাই। ডেলিগেট ক্লাসে আপনি কোশ্চেনটা করছিলেন আপনার ওই কোশ্চেনের হ্যাঁ সমস্ত অ্যান্সার এখানে পাওয়া যাবে লিস্টের উপরে আমি তো সেই কোশ্চেনটা আজকেও মাথায় আছে আমার, যে আমি বলতে চাইছিলাম যে এটা বলতে হবে তো। সেটার অ্যান্সার এখানে আছে যাই হোক, হ্যাঁ so if I want to use list you have to specify the type for example a list is a list হচ্ছে system.collection.generic namespace এর আন্ডার একটা ক্লাস ঠিক আছে সো এইখানে আচ্ছা আপনি তাহলে সাইদের ভাই আগেরটাই ছিল অ্যারে লিস্ট, হ্যাঁ অ্যারে লিস্ট কে সলভ করতে এই লিস্ট দিয়ে। হ্যাঁ হ্যাঁ অ্যারে লিস্ট হচ্ছে system.collection যেটা আপনার ইন্ট্রোডিউস হ্যাঁ হচ্ছে .NET 1 1.0 এর 1.3 আর আপনি যেটা বলতেছেন এগুলি আসতেছে কোনটার অল্টারনেট Advanced কি কারণ .NET 2.0 তে যেহেতু সবগুলি সলিউশন করা হয়েছে এবং কোনটার অল্টারনেট কি সেটাও আমি দেখাই দেব কোনটার অল্টারনেট কোনটা ব্যবহার করে আমি সেটাও দেখাই দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে। so if I want to use list you have to specify the type for example if I want to store a list of integer I will say list of integer এই যে যেমন এটা আপনি list of integer বলতে পারেন or if I want to store list of string I can say list of strings আচ্ছা নেক্সটে যাই আচ্ছা এই আমরা এই एग्जांपलটা আগে দেইখা নিই ঠিক আছে আচ্ছা এই যে লিস্ট এই লিস্ট কিন্তু system.collection.generic এই নেমস্পেসের আন্ডারে এই Generic, নেমস্পেসটা হ্যাঁ অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে হ্যাঁ ওই যে 2019 এ এটা হয় অনেক সময় আমি এটা অফ করে দিলাম দেখেন এইখানে লিস্ট আর পাচ্ছে না ঠিক আছে আমি এই হ্যাঁ নেমস্পেসটা আবার অ্যাড করে দিলাম লিস্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে নাম্বারস তো এখানে আমি জাস্ট একটা জেনারিক টাইপের যেই থ্রি দিলাম সমস্যা নেই এখানে সাইজও আমি অ্যাড করে দিলাম এখন আমি নাম্বারগুলি অ্যাড করব জেনারিক টাইপের মধ্যে এই যে অ্যাড রিমুভ মেথডটা কাজ করে অ্যাড রিমুভ মেথডটা যার কারণে আমি কপি করে বসাই দিলাম আর আমি এখন বিল্ড করব বিল্ড সাকসিডেড ডিবাগ করব হ্যাঁ আমার আউটপুট অ্যাজ এক্সপেক্টেড ঠিক আছে স্লাইডে যাই generics are strongly typed if I want to store different type of value in integer list will immediately get an error so এখানে দেখেন আমরা এই যে অ্যারে লিস্টের মধ্যে xyz অ্যাড করছিলাম সে কিন্তু আমাকে কম্পাইল টাইম কোনো এরর দেখায় নাই নিয়ে নিয়েছিল। হ্যাঁ সাকসিডেড হয়ে গেছিল আমি যখন বিল্ড করছি সাকসিডেড হয়ে গেছে কিন্তু আমি দেখেন জেনারিক্স এর ক্ষেত্রে এটা কি হয় সে অলরেডি আমাকে এরর দেখাচ্ছে আমি বিল্ড করি বিল্ড ফেলিওর ক্যান নট কনভার্ট ফ্রম স্ট্রিং টু ইন্টিজার দ্যাট মিন্স সে কম্পাইল টাইম আমাকে এররটা দেখাচ্ছে এবং আপনি স্ট্রিং চাইলেও এখানে অ্যাড করতে পারবেন না দ্যাট মিন্স এটা স্ট্রংলি টাইপড এই কথাটা এখানে বলা হয়েছে generics are strongly typed if I want to store different type of value in integer list we will immediately get an error যেটা আমরা এইমাত্র দেখলাম সো এটা আরেকটা অ্যাডভান্টেজ আমরা দেখলাম can grow automatically in size like array list array list এর মতো এটা অটোমেটিক্যালি সাইজ গ্রো হইতে পারে এটা আমরা দেখি এটা দেখেন
এই যে এক্সাম্পলের মধ্যে ফোর্থ এলিমেন্ট অ্যাড করা হয়েছে, যদিও এখানে সাইজ 3, ফোর্থ এলিমেন্ট অ্যাড করা হয়েছে এবং এটা বলা আছে। হ্যাঁ এটা আপনার রান করছে, কোনো প্রবলেম হয় না। তো আমাদের এখানে 3টা এলিমেন্ট আছে, আমরা আরেকটা এলিমেন্ট অ্যাড করি, অ্যাড করলাম এবং এটা আমরা রান করি। চতুর্থ এলিমেন্ট, যদিও আমরা সাইজ দিছি 3, চতুর্থ এলিমেন্ট অ্যাড করলাম এবং এটা হ্যাপিলি রান করছে, কোনো প্রবলেম না। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, কনভিনিয়েন্ট টু ওয়ার্ক উইথ ইউজিং মেথড লাইক অ্যাড রিমুভ। দেখেন এখানে ওই কালেকশনস এর মতো অ্যাড রিমুভ মেথড গুলিও আছে, কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমরা তো অ্যাড তো দেখলামই অলরেডি, আমরা অ্যাড দেখলাম অলরেডি দেখলাম। আমি রিমুভ মেথডটা ব্যবহার করে দেখি। রিমুভ ব্যবহার করলাম, 100 1 3 400 করবে। হ্যাঁ 2 বাদ দিছি, 2 রিমুভ করে ফেলেছি। সো অ্যাড রিমুভ আমরা ব্যবহার করতেছি, এটা একটা কনভিনিয়েন্ট ওয়ে, সো এটাও একটা অ্যাডভান্টেজ। আচ্ছা সাইদুর ভাই, হ্যাঁ, আমার একটা বলেন। কোশ্চেন ছিল, মনে আছে কিনা? কি না, ওই যে question? কোশ্চেন ছিল আগেই করে রাখছিলাম, যে ওই যে আমরা তো এটা অ্যাড রিমুভ দেখতেছি, কিন্তু আমরা যখন একটা সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালুটা কত এটা দেখতে চাই। এখানে ইন্ডেক্সিং হয় না তো? না, এখানে সেটাই তো আমি বলছিলাম, যে তাহলে আমি যে অ্যারে লিস্টের বেলায় তো আমি কোশ্চেনটা করছিলাম না, যে যে সেকেন্ড ইন্ডেক্সিং যদি না হয়, তাহলে আমি আমার এই যে 2 নাম্বার পজিশনে বা 3 নাম্বার পজিশনে কোন ভ্যালুটা আছে এটা আমি জানতে চাই, সেটা জানবো কিভাবে? শোনেন, এই আমি অ্যারেতে কি বুঝাইতে হয়, পারছি কিনা? অ্যারেতে কি হয়, অ্যারেতে হচ্ছে আপনার একটা ভ্যালুকে অ্যারেতে লোকেট তো করার ইন্ডেক্স, জন্য ইন্ডেক্স ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইন্ডেক্সের প্রয়োজন নাই, আপনি সরাসরি ওই ভ্যালু দিয়েই হচ্ছে এটা রিমুভ করতে পারেন। সেটা তো বুঝলাম। আমার মনে করেন 100টা ভ্যালু আছে, এখন আমি জানতে চাই 51 নাম্বারের ভ্যালুটা কত, সেই জিনিসটা জানতে চাই। এটা কি সম্ভব কিনা এখানে? ভাই এটা কি ফর লুপ দিয়ে করা যায় না? হ্যাঁ Somehow? হ্যাঁ ফর লুপ দিয়ে করতে পারবেন, অবশ্যই করতে পারবেন, সেটাই। ফর লুপ দিয়ে করতে পারবেন। ফরেস্ট দিয়ে করাটাই বেটার, ফরেস্ট দিয়ে আমরা একটু করি, ভুল টুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা, তো নেক্সটে যাই। আচ্ছা, জেনারিক ভার্সেস নন জেনারিক কালেকশনস। আমাদের যে জেনারিক কালেকশন এবং নন জেনারিক কালেকশনের সাথে এখানে কম্পেয়ার করা হচ্ছে। ইন .NET 1.0 collections we have array list, hash table, stack, queue. For every class in system.collections we have a respective counterpart in generic. যেহেতু এটা পরে আসছে এবং ওই প্রবলেমগুলি সলভ করে আসছে, এই জন্য আমরা system.collections-এ যে মেথডগুলি ব্যবহার করছি, যে ক্লাসগুলি ব্যবহার করছি, সেটার কাউন্টারপার্ট হিসেবে হচ্ছে জেনারিক ক্লাসেও রাখা হয়েছে। সরি, কথা শুনতে পাচ্ছেন ঠিক মতো? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি তো। আচ্ছা, for every class in system.collections we have a respective counterpart in generic. So জেনারিকে যেহেতু আমাদের এই কালেকশনস এর সমস্ত প্রবলেমগুলি সলভ করেই হচ্ছে জেনারিকটা আবার লঞ্চ করা হয়েছে 2.0 তে। সো এখানে আমার ওই কালেকশনের যতগুলি ক্লাস আছে সেই ক্লাসের কাউন্টারপার্ট হিসেবে এখানে system.generic-এও হচ্ছে ক্লাসগুলি রাখা হয়েছে। তো সেটাই দেখেন, টেবিলের মধ্যে তাকাইলেই ভালোভাবে বুঝতে পারবেন। বাম পাশের গুলি হচ্ছে জেনারিক কালেকশনস ক্লাস, আর ডান পাশে হচ্ছে নন জেনারিক কালেকশন, যেটা হচ্ছে system.collections নেমস্পেসের আন্ডারে, আর বাম পাশেরটা হচ্ছে system.collections.generic নেমস্পেসের আন্ডারে। তো আমরা যেটা অ্যারে লিস্ট ব্যবহার করতাম, অ্যারে লিস্টের পরিবর্তে আমরা জেনারিকে ব্যবহার করতে পারি লিস্ট। হ্যাঁ, আমরা আগে যেখানে হ্যাশ টেবিল ব্যবহার করতাম, এখানে আমরা ব্যবহার করতে পারি ডিকশনারি টাইপ কালেকশন, এটা হচ্ছে জেনারিক টাইপ।
আর আগে যেখানে এই জিনিস দুইটা তো বুঝি নাই, দুইটা মানে এই জিনিস দুইটা তো আলোচনা হয় নাই আমাদের, তাই তো? ডিকশনারি বা হ্যাশ টেবিল এগুলো কি বা কিভাবে না, এগুলি আলোচনা হয় না, হয় না? হ্যাঁ। আলোচনা হয়নি। লিস্ট টাইপটা আজকে দেখলেন, লিস্ট টাইপ কিভাবে কাজ করে সেটা আজকে দেখলেন, হুম। ওই বাকি তিনটা আলোচনা হয় নাই। হ্যাঁ। তো এগুলি না কিছু হবে, কিছু হ্যাশ জিনিস, টেবিলটা জানতে ইচ্ছা করে, এটা হবে কিনা? হ্যাশ টেবিল আর এই ডিকশনারি টাইপ সেম হ্যাশ টেবিল, জিনিসই, হ্যাঁ। সেম জিনিসই। হ্যাঁ, এটা কি বলো, এগুলি নিয়ে আলোচনা করতে গেলে আমার এই প্রত্যেকটার জন্য একটা করে ক্লাস নিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ। তো না কাজে লাগে কি না? কাজে লাগে ডিকশনারি? সবকিছুই কাজে লাগে, সবকিছুই কাজে লাগে, প্রত্যেকটারই প্রয়োজন আছে। এখন মনে করেন সেটা না, মানে কাজে লাগে, নরমাল সেন্সে যে আমাদের কাজে লাগে, তবে এগুলি বিশেষ প্রয়োজনে কাজে লাগে আর কি। এটাই মানে ইয়া কমনলি লাগে না আর কি। একেবারেই যে আপনার সারা বছর এগুলি কাজে লাগবে তা না, ওই বিশেষ কোনো প্রয়োজনে কাজে লাগবে, বিষয় হচ্ছে এরকম। তবে লিস্টটা তো অনেক ঠিক কাজে আছে, লাগে, তাহলে না হলে হবে। লিস্টের প্রজেক্ট কাজ আছে। তো এখানে হচ্ছে আপনার কাউন্টার পার্ট হিসেবে সিস্টেম ডট কালেকশনস এ যেগুলি ছিল নন জেনারিক আগে যেগুলি ছিল সেগুলি কাউন্টার পার্ট হিসেবে এটার সাথে দেখেন এর লিস্টের জন্য লিস্ট, হ্যাশ টেবিলের জন্য ডিকশনারি, স্ট্যাকের জন্য স্ট্যাক, আর কিউ এর জন্য কিউ আছে। তো এখান থেকেই বোঝা যাচ্ছে যে আমরা কোনটার পরিবর্তে কোনটা ব্যবহার করতে পারি। তো এই পর্যন্তই।